এই দুনিয়া কাঁপানো যে গণ অভ্যুত্থান বিপ্লব যেটাই বলি না কেন, তারপরে এর যারা নায়ক মহানায়করা তাদের তত্ত্বাবধানে ঢাকা শহরের দেওয়ালে দেওয়ালে এবং দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের দেওয়ালে এই গ্রাফিতির যে চিত্রাঙ্কন যেটা দেখেছি সেটাতে আমার মনে হয়েছে এটা একটা অসাধারণ চিত্রকর্ম, অসাধারণ একটি আর্ট। আমার মাহফুজুর সেই কথাটি মনে পড়েছে যে কোনো শিল্পকর্ম যদি জনগণের বিপক্ষে যায় সেটি আরো ধ্বংস আনতে পারে, তার শিল্পমান যতই উঁচু থাকুক না কেন, আর যদি জনগণের পক্ষে থাকে তাহলে সেটি প্রচন্ড উপকার করতে পারে। এই কারণে শিল্প সাহিত্য তথা সাংস্কৃতিক কর্মীরা হচ্ছে যে কোনো গণ আন্দোলনের অগ্রবাহিনী, এটা তার কথা। আমি এই গ্রাফিতি দেখে মাহফুজুর সেই কথাটি আমাকে মনে করিয়ে দিয়েছে এবং আমার মনে হচ্ছে আসলেই তাই। যখন একটি নতুন শৈলী এই আন্দোলনটা শুরু হলো, প্রথমে বুঝতে পারিনি যে এটা কত দূর যাবে। আমরা বেশি উসকুস করছি, আমরা কি করব, আমরা সমর্থন দিচ্ছি, হচ্ছে যে ছাত্রদের এই কোটা বিরোধী আন্দোলনে সমর্থন আছে। এবং আমি শেষ দিন যেদিন গ্রেপ্তার হই এই প্রেস ক্লাব থেকে, তার 1-2 দিন আগে ওই যে কথাটি এখানে সবাই বলছেন, তার প্রথম শব্দ নিয়ে এসছে বৈষম্য বিরোধী ছাত্ররা। এই আন্দোলনের অনেক মানে অন্যান্য আগের আন্দোলন চাইতে যে এর মডেল, এর ডাইমেনশন যে একেবারে সম্পূর্ণ ভিন্ন, সেটা তাদের বিভিন্ন কর্মসূচির মধ্যেই আমরা টের পেয়েছি। তারা বললো কমপ্লিট শাটডাউন। তা আমাকে দল থেকে বলা হলো যে ইমিডিয়েট একটা প্রেস কনফারেন্স করে এটা দলের পক্ষ থেকে সমর্থন দেওয়া। সমর্থন দিলাম এবং সেটাও মানে অনেকটা ভার্চুয়ালি সবাইকে ডেকে, এখানে অনেক সাংবাদিক এখানে রয়েছেন, সেই ভার্চুয়াল সেই সংবাদ সম্মেলনে আমরা এটাকে সমর্থন দিলাম। তারপরে তাদের কর্মসূচিগুলি লক্ষ্য করছি। এর মধ্যে আমাদের কর্মসূচি হলো 19 জুলাই আমরা প্রেস ক্লাবের সামনে একটা তাদের সমর্থনে এখানে একটা বিক্ষোভ মিছিল বা একটা সভা করব। তো আমি সবকিছু টের পেয়ে মনে করলাম যে আমি একটু আগে থেকে ঢুকে যাই, কারণ ওই সময়ের পরিস্থিতি কি হয় বলা তো মুশকিল। তা আমি কারণ 12টা 12:30 থেকে শুক্রবার আমি এখানে এসে ঢোকার চেষ্টা করছি। মানিক মিয়া এভিনিউতে দেখি যে সেখানে একটি গণনাটক বা এই ধরনের পথনাটকের মতো কিছু একটা হচ্ছে, কিন্তু আসতে ভয় পাচ্ছিলাম ওর কাছাকাছি যে এটা আওয়ামী লীগের কিছু। কারণ দূর দূর দিয়ে দেখি যে হাতের মধ্যে ধারালো অস্ত্র এবং প্রকাশ্যে বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে মিছিল করছে তারা। যাই হোক, একটা মোটরসাইকেলের পেছনে কোন রকম উঠে এসে যখন কাছাকাছি দেখলাম যে লেখা আছে গণতন্ত্র মুক্তিপাদ। তা আমি যে মোটরসাইকেল চালাচ্ছি তারা বলে যাও, তাড়াতাড়ি যাও, এটা নিশ্চয়ই কোনো গণতন্ত্রের পক্ষের কারা এটা করছে। দেখি যে সত্যিই তাই, আরো কিছু লেখা আছে, তারা একটা পথনাটক করার চেষ্টা করছে। ওখানে দাঁড়িয়ে আমি কিছু সেখানে কথা বললাম মিডিয়ার সামনে, বেশ কিছু মিডিয়া ছিল, কথা বলে প্রেস ক্লাবের দিকে আসতে শুরু করলাম। কারণ বাজারের সামনে দিকে আরেকটি বড় মিছিল, রামদা, হাইসা, ধারালো অস্ত্র, পাশাপাশি তো এই তো আছে অন্যান্য আগ্নেয়াস্ত্র আছে। যাক, ওটা কোন রকমের মুখ টুক ঢেকে কেটে কুটে এর সামনে আসলাম। প্রেস ক্লাবের সামনে এসে ভিতরে যখন ঢুকলাম, ঢোকার পর দেখলাম সিনিয়র সাংবাদিক ছিলেন মানিক ভাই সহ আমাকে একেবারে ভিতরে, যেখানে সাংবাদিক মানে কার্ডধারী সাংবাদিকরা যেখানে আড্ডা করেন, ওইখানটা আমাকে নিয়ে গেলেন, নিয়ে যে বসালেন, চা খাওয়ালেন। এমন সময় দেখি কিছুক্ষণ পর 5-6 মিনিট পর দেখি যে একেবারে বুটের শব্দে চারিদিকে মুখরিত নেই এবং ভিতরে ঢুকে আমাকে আপনাকে যেতে হবে। 50-60 জন বললো যে আমরা রমনা থানা থেকে আমরা এসেছি। জাস্ট কয়েক মিনিট আগে বিশাল বোমাবাজি, বিরাট গোলমাল, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড দিয়ে সম্ভবত এটা নুরুদের কোন একটা প্রোগ্রাম চলছিল পল্টনের মোড়ে, ওটা ভেঙে এরপরে এই ঘটনা নিয়ে যাচ্ছে। যাই হোক, সেখানে যেভাবে নিয়ে গেছে সেটা অনেকেই দেখেছেন, আমি ওটা বলবো না। কিন্তু আমার কাছে বিস্ময়কর মনে হয়েছে যে প্রেস ক্লাবটা ছিল সবসময় গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম অথবা বিরোধী দলের রাজনীতির একটা আশ্রয়স্থল, সেটা দেখলাম অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি। আমার মনে হয়েছে সেই সময় যারা প্রেস ক্লাবের কর্তৃপক্ষ ছিলেন তারা খুব দ্রুত গতিতে খবর দিয়ে এখানে আমাকে দ্রুত ধরে নিয়ে যাওয়া যায় সেই ব্যবস্থাই করেছেন সরকারের সাথে কথা বলতে, যাতে বিকেলে বিএনপির কর্মসূচিটা
না হয়। তো এই ছিল আপনার সামগ্রিক মানে পরিস্থিতি। তবে এই গ্র্যাফিতির কথা আসতে আমি এই কথাগুলো এখানে উল্লেখ করলাম যেতে আমাকে একটু এই ঘটনার কথা অবতারণা করতে হলো। তো যখন মানে আমরা বেরিয়ে আসবো তার একদিন আগে পর্যন্ত আমরা রিমান্ডে ছিলাম, 9 দিন টানা রিমান্ড। এর আগে 2015 সালে 15 দিন একটানা ছিলাম, 35 দিন একটানা ছিলাম, আর এবারে 9 দিন একটানা রিমান্ড। আরো আমাদের অনেক নেতা কর্মীরা ছিল। কিন্তু যেদিন 2 কি 3 তারিখে দেখি পুলিশ একটু ভালো ব্যবহার করছে, তখন মনে হলো যে বোধহয় হাসিনা আর থাকবে না, যাই হোক আমরা রিমান্ড শেষ হই। 4 তারিখে রিমান্ড থাকা অবস্থায় আমাদের কোর্টে নিয়ে আসলো এবং কোর্ট থেকে কারাগারে কারফিউ চলছে। যাক, সেটি একটি মানে অন্য ঘটনা। তো আমার কাছে যেটা মনে হয়েছে, যে কোনো আন্দোলনের সফলতার উপর সফলতা নির্ভর করে তাদের মানে সাংস্কৃতিক কর্মীরা, অর্থাৎ এই অগ্রবাহিনীরা কেমন করছে। এবং আমার এবারও মনে হয়েছে, আর 71 সালের ঘটনা সম্পূর্ণ মনে না থাকলেও কিছু তো মনে আছে। 5-6 পড়ি, তখন তো অনেক ঘটনা চোখের সামনে দেখেছি কিভাবে আপনার হারমোনিয়াম, আগে তো প্রভাত ফেরিগুলোতে পিছনের দিকে গলায় হারমোনিয়াম ছিল না, এবং 69, 70, 71 সালের 21শে ফেব্রুয়ারি গুলোতেও দেখেছি যে স্বাধীনতার গান হচ্ছে, 21শে ফেব্রুয়ারির গান হচ্ছে, পিছনে হারমোনিয়াম বাজাতো আর মৃদু স্বরে গান গাইতে গাইতে সব শহীদের দিকে যেত, বা ওই অসহযোগ আন্দোলনের কর্মসূচি। তো এবারও আমার কাছে মনে হয়েছে যে যারা এই গ্র্যাফিতি এই কাজটি করেছেন, অসাধারণ এই কাজটি করেছেন, যে ছেলেরা যে মনের উদ্যম নিয়ে, আমার হচ্ছে এই কারণেই আন্দোলন সফল হয়েছে। যে কখন আন্দোলনের কোন সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকে না, শিল্প সাহিত্যের মানে অবদান থাকে না, সেটা কখনোই সফল হয় না। এবং বিপ্লব দীর্ঘজীবী হয়, বেঁচে থাকে, যে তার পিছনে একটা মানে সাংস্কৃতিক প্রাণ থাকে। এই প্রাণের কারণেই সেটা বেঁচে থাকে, যেটা বিভিন্ন একজন বিপ্লবীর কথা থেকে আমি বললাম, পৃথিবীর বিভিন্ন ক্ষেত্রেই সেটা ঘটেছে। সিভিল ওয়ারের সময় যদি আপনার যে গন অফ দ্য উইন্ড যে উপন্যাসের উপর ভিত্তি করে রচনা করা হয়েছে, অথবা আমরা যদি দেখি যে সমস্ত বিপ্লবের কোন হয় পরবর্তীতে সাহিত্যে বিরাট অবদান রেখেছে, অথবা সেই সমকালীন সময়ে তাদের গান, তাদের উপন্যাস, তাদের লেখনী বিরাট অবদান রেখেছে। যদি রাশিয়ার বিপ্লবে মাইকোভস্কি, অস্ত্রোভস্কি, গোর্কির জন্ম না হতো, তাহলে কমপক্ষে 70 বছর সমাজতন্ত্র টিকত না। এইরকম মানে বিশ্বমাপের কবি সাহিত্যিকদের জন্ম হয়েছিল বলেই এটা টিকে থেকেছে। পরবর্তীতে যারা এই বিপ্লবের নায়ক ছিলেন বা যারা পরে কন্টিনিউ করেছেন, তাদের বহু ভুল ত্রুটির কারণে এবং মানুষের যে স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা, এগুলো নিয়ে কোনো ভ্রান্তি তাদের মধ্যে থাকতে পারে, যার কারণে পরে তারা টেকাতে পারে। কিন্তু আরো অনেক ফরাসি বিপ্লব আজও তো পৃথিবীর পথ প্রদর্শন, কিন্তু সেখানে লা মিজারেবলের মতো উপন্যাস, আরো কত উপন্যাস, কবিতা উঠে দিয়ে তৈরি হয়েছে। তো আমার মনে হয় রাজীবের এই যে অবদান, যে কাজটি করেছে, মানে আজকে সেটাকে সে একটা গ্রন্থের আকারে নিয়ে এসে এটা দ্রুত সাধারণ মানুষের মধ্যে এটা ছড়িয়ে পড়বে। তো এই জন্য যে কন্ট্রিবিউশনটা রেখেছে বৈষম্যবিরোধী ছেলেরা, তাদের চিন্তা চেতনা থেকে কেউ আমরা বলেছি বলে আমার ধারণা, অন্য কেউ বলতে পারে, কিন্তু তারা যে কাজটি করেছে এটা একটা বিশাল অবদান। এটা আমাকে অনেকেই বলেছিলেন, যেমন শেখ হাসিনা আছেন, যে আপনাদের করি লেখক, কবি, সাহিত্যিক, আমাদের তো আপনার মানে আন্দোলনের পক্ষে আর দেখেন ওদের জাফর ইকবাল আছে, তারপরে কত কি মুনতাসির মামুন, এই সে আছে। দেখুন মানে নাৎসিদেরও কিন্তু বা ফ্যাসিস্টদেরও কিন্তু কবি সাহিত্যিক থাকে এবং বড় মাপের থাকে, কিন্তু ন্যায়ের বিচারে, মানবিকতার বিচারে কি, এইটা আবার ইতিহাস নির্ধারণ করে। এজরা পাউন্ডের মতো বিখ্যাত কবি, এবং যার পত্রিকা পোয়েট্রি, যেখানে একটি কবিতা ছাপলে পরে সে মানে পৃথিবী বিখ্যাত কবি হয়ে যায়, কি আমেরিকা কি ইংল্যান্ডে। আপনার টি.এস. এলিয়ট বলেন, তারপরে ইয়েটস বলেন, যারা গর্ববোধ করতো এজরা পাউন্ডের পোয়েট্রি পত্রিকায় তার একটা কবিতা ছাপা হলে পরে,
সেই এজরা পাউন্ড সাপোর্ট করেছেন হিটলারকে, নাৎসিকে করেছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, এবং তারা একটা বয়ানও তৈরি করে। যেমন শফিক ভাই বলছিলেন যে আওয়ামী ঘরানার লোকরা যে বয়ান তৈরি করে, ফ্যাসিস্টরা যে বয়ান তৈরি করে, এরকম ওই ওনাদের পক্ষে, হিটলারের পক্ষে বা মুসলিমের পক্ষে যে কবি সাহিত্যিকরা ছিল তারাও বয়ান তৈরি করেছিলেন। আপনার এজরা পাউন্ড বয়ান তৈরি করেছেন যে ইউরোপ এখন ঝঞ্ঝা বিক্ষিপ্ত বিভেদে একেবারে পরিপূর্ণ, এখানে একজন শক্ত ডিক্টেটর দরকার, এই কারণে হিটলারকে সমর্থন করছে। এবং আমেরিকা থেকে অনেক কবি সাহিত্যিক হিটলারের সাথে দেখা করতে এসেছে ওই সময়, যে সাদাদের মধ্যে একটা গিয়ে দরকার, একজন ডিক্টেটর দরকার। তো এটা তো হয়েছে পৃথিবীতে, কিন্তু তার মানে এই নয় যে ওইটাই সত্য। এজরা পাউন্ড সমর্থন করেছেন, অথবা গুন্টার গ্রাস তার মৃদু সমর্থন ছিল, তিনি তার স্বেচ্ছাসেবক বাহিনীতে কিছুদিন সদস্য ছিলেন, যেটা পরবর্তীতে জানা গেল। এরা ছিলেন বলেই যে ওইটা সত্য তা তো না। মানবতার ইতিহাসে, মানবিক সাম্যের ইতিহাসে প্রমাণিত যে হিটলার মানবতার ভয়ঙ্কর ক্ষতি করে দিয়ে গেছে। মানুষের বিরুদ্ধে একটি দর্শন দাঁড় করাতে গিয়ে যে রক্ত ঝরিয়েছে, যে নির্মমতা করেছে, এটার কখনোই প্রত্যাবর্তন হবে না। তা আমিও সেটা বলি যে আজকেই যারা এই বিপ্লবের সাথে সম্পর্ক, আমরা পরস্পরের অনেক বিষয়ে সমালোচনা থাকবে। আমি এর আগেও বলছি, অন্তর্বর্তীকালীন সরকারের নানা কাজ দিয়ে আমরা সমালোচনা করব, আমরা কথা বলবো, কিন্তু তারপরেও ডক্টর ইউনূসকে আমরা ব্যর্থ হতে দেব না। কারণ